আমাদের বাঙালিদের একটা দীর্ঘ সংস্কৃতির ঐতিহ্য আছে, বিশাল একটা কৃষ্টি আছে, কিন্তু আমাদের শিল্পের অন্যান্য মাধ্যমের মতো চলচ্চিত্র তেমন শক্তিশালী অবদান রাখতে পারছিল না। এটা আমাদের জন্য খুব মনোবেদনার কারণ ছিল। তো আমার সবসময় মনে হয়েছে যে আমাদের ঐতিহ্যের মধ্যে এমন অনেক জিনিস আছে যা ঠিকমতো তুলে ধরতে পারলে একটা সত্যিকার ভালো চলচ্চিত্র করা সম্ভব। লালন ফকিরের ব্যাপারে আমার দীর্ঘদিন থেকে আগ্রহ ছিল। এক পর্যায়ে আমি ইউনেস্কোর পক্ষ থেকে অচিন পাখি নামে একটা প্রামাণ্যচিত্র তৈরি করি লালনের জীবন ও দর্শনের উপর। সে সময় আমাকে বাউল দর্শন, বাউলদের ইতিহাস, তাদের জীবন আচরণ, লালনের জীবন ইত্যাদি নিয়ে বেশ গবেষণা করতে হয়। তখন আমার মনে হয়েছিল লালন যে বড় মাপের চরিত্র, তাকে নিয়ে সত্যিকার একটি বড় মাপের পূর্ণাঙ্গ চলচ্চিত্র হওয়া উচিত। তো এখন সেই সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আমি এই সমস্ত কাজে আগ্রহী যা আমাদের দেশের কালচারকে, সংস্কৃতিকে, সম্পদকে শুধু আমাদের দেশবাসীর কাছে না, বিদেশেও তুলে ধরবে, আমাদের ভালো দিকগুলো তুলে ধরবে। অনেক কিছু আছে যারা নিজের দেশে থেকে আমরা জানি না, সেই জিনিসগুলো আমরা তুলে ধরতে পারবো পরিচ্ছন্নভাবে, সুন্দরভাবে, সত্যভাবে। লোকেশনটা আমাদের ছবির জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো যখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা লালনের উপরে ছবি করব, তখন থেকে আমরা কুষ্টিয়ার পদ্মা গড়াই অঞ্চলে, যেটি লালনের জায়গা, সেখানে অনেক সঠিক লোকেশনটি খোঁজবার অনেক চেষ্টা করেছি। আসলে লালনের যে আশ্রম ছেউরিয়া, তার পাশে কালীগঙ্গা নামে যে নদীটি ছিল, নানা কারণে নদীটি এখন বন্ধ হয়ে গেছে। ঠিক ওই আকারের একটা নদী আমাদের প্রয়োজন ছিল। তাছাড়া ছেউরিয়া মাজারে এখন নানা রকম দালান টালান হওয়াতে ওটাও লালনের আশ্রম হিসেবে আর ব্যবহারের উপযোগী নয়। সে কারণে আমাদের এমন একটি জায়গা দরকার ছিল যেখানে কালীগঙ্গার আকারে একটি নদী থাকবে, আবার একটা প্রাচীন বটগাছ থাকবে যেমন লালনের আশ্রমে ছিল বলে আমরা জানি। আবার লালন পরিশ্রমী মানুষ ছিলেন, নিজে পানের বরজ করেছিলেন, তা পানের বরজ থাকবে এমন একটা জায়গাও আমাদের প্রয়োজন ছিল। তো সেসব সব দিক বিবেচনায় এরকম একটা জায়গা আমরা আসলে খুঁজে পাই যশোরের অভয়নগর থানায় ভৈরব নদীর পাড়ে। গ্রামটির নাম ভুগিলহাট। ভৈরব নদীটি অত্যন্ত চমৎকার, এখানে কিছুটা কালীগঙ্গা যেরকম ছিল ইতিহাসে আমরা জানি। তার পাশে আমরা লালনের আশ্রমটা তৈরি করি এবং আমাদের যিনি শিল্প নির্দেশক উত্তম গুহ, আমাদের বিবেচনায় তিনি অত্যন্ত পরিশ্রম করে একটা সুন্দর একটা লালনের যে আশ্রমের বর্ণনা আমরা তার শিষ্যদের কাছে পাই বা গবেষকদের কাছে পাই, সেই অনুযায়ী তিনি একটা আশ্রম তৈরি করেন। বিশেষ করে লালন সম্বন্ধে খুব একটা জানিও না, যতটুকু জেনেছি তানভীর ভাই থেকেই জেনেছি, তারপর দু চারটা বইপত্র পড়ে যতটুকু বুঝতে পেরেছি যে এরকম একটা ঘর হওয়া উচিত, এরকম আশ্রমটা এরকম হওয়া উচিত। কুষ্টিয়ার বেশ কিছু বাউলের সাথে আলাপ করলাম, ওরাও বললো যে হ্যাঁ আপনার মোটামুটি ড্রয়িং ঠিক আছে, কিন্তু ছনের ঘর হয়, ঘরের মাঝখানে উপরে ঢিপিতে মাটির হাড়ি দিতে হবে, এটা লালনে কিন্তু খুব বিশেষ একটা জিনিস। এবং খুঁটির উপরে বাঁশগুলা থাকবে, দরজা জানালা থাকবে না। একমাত্র উনি যে রুমটার মধ্যে থাকতেন সেই ঘরটাই ছিল মাটির, উনি মাটি খুব পছন্দ করতেন এবং সেই মাটি দিয়ে ঘরটা করা হলো, উপরে ছাদ, সব কিছু বাঁশ বেত ইত্যাদি 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 করা হলো। আমরা গেলাম একবার সেই লোকেশনে, দেখলাম উত্তম গুহ সেট ডিজাইনার দুরূহ কাজ চালিয়ে যাচ্ছেন সেখানে। সেখান থেকে কুষ্টিয়া গেলাম লালনের মূল জায়গায়। এই রকম একটা মানুষ যাকে অনুভব করে অজস্র মানুষ এখনো পর্যন্ত তার বিশ্বাসে বিশ্বাসী হয়ে জীবনযাপন করছেন, সেই মানুষটার যে মূল ভূখণ্ড, সে যেতে যেতে এবং সেখানে পৌঁছানোর পরও মানে একটা অদ্ভুত ধরনের অনুভূতি হচ্ছিল যে আমি আসলে যে কাজটা করতে যাচ্ছি এটা কি করার মতো যোগ্যতা বা করার মতো ক্ষমতা বা করার মতো বোধ আমার ভেতরে আমি ধারণ করতে পেরেছি বা করি। রাইসুল ইসলাম আসাদ, যিনি লালনের নাম ভূমিকা অভিনয় করেছেন, লালনের চরিত্রের উপযোগী হয়ে ওঠার জন্যে তিনি দীর্ঘ 8 মাস মুখে দাঁড়িয়ে রেখেছেন এবং নিজের অন্যান্য কাজ বাদ দিয়ে। এছাড়া শমী কায়সার, যিনি খুবই জনপ্রিয় অভিনেত্রী, তিনি তার অন্যান্য কাজকর্ম বাদ দিয়ে লালনে অভিনয় করবার জন্য একদম গ্রামে থেকেছেন আমাদের সঙ্গে। এগুলি খুবই ইতিবাচক দিক বলে আমি মনে করি। লালনের উপর ছবি করবেন যখন উনি আমাকে জানালেন, আমার আর
এই বিষয়টা নিয়ে একেবারে সেকেন্ড থট দেবার কোনো আসলে স্কোপ ছিল না, মানে ছিল না। কারণটাই ছিল যে আমি জানি যে এটা একটা ভালো ছবি হবে, যে চরিত্রটির জন্য আমাকে বলা হয়েছে, লালনের কন্যা পেয়ারিন নেসা, উনি খুব অল্প কথায় আমাকে ক্যারেক্টারটা ব্রিফ করলেন। তারপরে স্ক্রিপ্ট পড়লাম এবং সব কিছু মিলিয়ে আমার এত ভালো লেগেছে যে তানভীর ভাই যখনই বললেন যে সমী টানা 20 দিন 15 থেকে 20 দিন সময় দিতে লাগবে, এবং আমি ঠিক আগে থেকে ওইভাবেই প্রিপারেশন নিয়েছিলাম। এবং লালনের উপর ছবি যেভাবে আমাকে তানভীর ভাই ব্রিফ করেছিলেন, যেই বাউল তত্ত্ব এবং তার যেই তাত্ত্বিক দিকগুলো আছে, এবং আমি জেনেই নিয়েছিলাম যে ইট হ্যাজ টু হ্যাভ 100% ডেডিকেশন। আনোয়ার হোসেন, যিনি দীর্ঘদিন ধরে আমার সিনেমাটোগ্রাফার, তিনি ইউরোপে থাকেন। যখনই আমরা ডাকি তিনি প্যারিস থেকে ছুটে আসেন এবং তিনি আমাদের শুটিংয়ে অংশগ্রহণ করেন। এটি আমাদের একটা বড় প্রাপ্তি। এছাড়া যারা সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন, সগির মোস্তফা, সরোয়ার, তমিজুদ্দিন অথবা উত্তম গুহ, সাবাব আলী আরজু, এরা অত্যন্ত পরিশ্রম করেছেন এই ছবিটার জন্য। তানভীর তার জীবনে এ পর্যায়ে এসে চেষ্টা করেছে এই চলচ্চিত্রটা করার জন্য। আমি বিদেশ থেকে ছুটে এসেছি আমার দুটি সন্তানের মুখটাকে আপাতত ভুলে গিয়ে এই চলচ্চিত্রে কাজ করার জন্য। আর আপনারা যারা সবাই জীবনের অনেক প্রলোভনকে ভুলে গিয়ে হিন্দি ফিল্মের চ্যানেলটা অফ করে বা সওদাগরি ছবির প্রক্ষেপণটা বা প্রজেকশনটাকে বর্জন করে এই চলচ্চিত্রটা দেখবেন, তাতে কিন্তু মানবতা এবং আপনার হৃদয়েরই উপকার হবে। আসলে একটি ছবি চলচ্চিত্র তো একটা যৌথ সৃষ্টি। এটা ঠিকই আমি নির্মাতা, পরিচালক, হয়তো চিত্রনাট্যকার ইত্যাদি, কিন্তু অনেকের যৌথ সৃষ্টি ছাড়া চলচ্চিত্র সম্ভব হয় না। এবং এই যৌথ টিমটি যত আন্তরিক হবে তত চলচ্চিত্রটি ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমার সঙ্গে যারা কাজ করেন বা করেছেন তারা অত্যন্ত আন্তরিকতা এবং একটা গভীর ভালোবাসা থেকে কাজটা করেছেন। আসলে খুব মাটির কাছাকাছি না থাকলে এ ধরনের ছবি করা বেশ কঠিন এবং অনেক মানে সুযোগ সুবিধা বঞ্চিত একটা অবস্থায় এ ধরনের গ্রাম বাংলায় বাস করে চলচ্চিত্র নির্মাণ করা, এটা সবাই হয়তো পেরে ওঠেন না বা করেন না। সেই কারণে আমাদের অনেক ছবি ভালো হতেও কেন জানি হয় না, আর বাস্তবের দৃঢ় ভিত্তির পরে দাঁড়ায় না। তো লালনে আমরা সে চেষ্টা করেছি। এই ছবির মানে প্রযোজক থেকে শুরু করে অঞ্জন চৌধুরী পিন্টু, যিনি অত্যন্ত একজন সফল শিল্পপতি, ব্যস্ত মানুষ, তিনিও তার সব কাজ বাদ দিয়ে গ্রামে গেছেন, আমাদের সঙ্গে থেকেছেন। তানভীর মোকাম্মেলের সাথে আমার পরিচয়ের পরে প্রথমে আমি লাল সালুতে আমি আংশিকভাবে নিজেকে সম্পৃক্ত করি। তারপরে যমুনার উপরে একটা আমি ডকুমেন্টারি করি এবং এই যমুনার উপরে ডকুমেন্টারি করতে করতেই তখন এই লালনের কথা চিন্তা হয়েছিল এবং তারপরে আমি এটার সাথে নিজেকে সম্পৃক্ত করি। এবং একমাত্র কারণ যে ছবিটি আমাদের দেশের সংস্কৃতির উপরে, বাউল সম্রাটের উপরে, এবং এটা একটা পরিচ্ছন্ন কাজ হবে সেটাও আমি জানতাম। আমি যখন লোকেশনে ছিলাম আমার বিশেষ কয়েকটি মুহূর্ত আমার মনে পড়ে খুব বেশি করে। তার ভিতরে এটা শিল্পীদের তাদের কাজের প্রতি নিষ্ঠা, একাগ্রতা বা আন্তরিকতার উপরে আমি বলবো। সেটা রাইসুল ইসলাম আসাদ, সমী, তিথি, চিত্রলেখা গুহ, আমি যখন ওখানে ছিলাম লোকেশনে এদের কাজ আমি দেখেছি এবং তাদের যে কাজের প্রতি ডেডিকেশন, আন্তরিকতা এবং তাদের যে মান, বিশেষ করে রাইসুল ইসলাম আসাদ এবং সমীর, আমি খুবই তাদের কাজ দেখে মুগ্ধ হয়েছি। রাইসুল ইসলাম আসাদ তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, কিন্তু অসুস্থ থাকার ভিতরেও তার যখন কল এসেছে তিনি কিন্তু সবসময় প্রস্তুত ছিলেন, যেটা আমার কাছে একটা বিস্ময়ের ব্যাপার ছিল। আর আরেকটা কথা আমার মনে পড়ে যে একদিন শুটিংয়ের একটু চেঞ্জ করতে হয়েছিল। সেটা হচ্ছে যে শর্ট ডিভিশনটা তৈরি ঠিকমতো যিনি করেন সগির ভাই, তিনি ভেলাতে, যেটা স্টিমার যেটা এখানে যায় থাকা, তিনি অসুস্থ হয়ে সেখানে শুয়েছিলেন। কিন্তু তারপরে দেখা গেল তিনি সেই রাত্রে অসুস্থ অবস্থায় 102-এর উপরে জ্বরের মধ্যেই তিনি এই কাজগুলো করে পরের দিন থেকে শুটিংয়ের জন্য তিনি একদম সম্পূর্ণ যেভাবে হওয়ার কথা ছিল অ্যাজ পার প্ল্যান সেভাবেই হলো, কিন্তু তিনি তার এই অসুস্থতার ভিতর থেকে কাজ করে গেলেন। আরেকজনের কথা আমার মনে পড়ে, সেটা হচ্ছে কমল দা। তিনি খুব রোগা পাতলা
তিনি একবার খুব অসুস্থ হয়ে গেলেন এবং আমরা সবাই খুব চিন্তিত ছিলাম যে তার এই শরীর বা তার এই ফিজিক নিয়ে তিনি সার্ভাইভ করতে পারবেন কিনা। কিন্তু দেখা গেল যে একদিন পরে তিনিও আবার ঠিক নিজেকে সুস্থ করে আবার তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বে তিনি ফিরে আসলেন। এই জিনিসগুলো আসলে হয় কি একটা ডেডিকেশনের ব্যাপার, যার যে দায়িত্ব তারা কত সুন্দরভাবে সবাই পালন করছে। এখানে ক্যামেরাতে দায়িত্ব যারা ছিলেন, লাইটে যারা দায়িত্ব ছিলেন, তারপরে ক্রেনে ছিলেন, আমি সবার হয়তো নাম মনে করতে পারবো না এই মুহূর্তে। আই ওয়াজ সো সারপ্রাইজড, আমি অসম্ভব আশ্চর্যান্বিত হয়েছি। তানভীর ভাই যখন জানালেন যে উনি আমাদের বাউল সম্রাট লালন সাঁইজির উপর ছবি নির্মাণ মানে চলচ্চিত্র নির্মাণ করবেন এবং উনি ওনার এই চলচ্চিত্রের পোশাকের দায়িত্বটা আমাকে নিতে বললেন, আমি ওই মুহূর্তে মানে নিজেকে কি বলবো অনেক সৌভাগ্যবান মনে করেছি। তানভীর আমাকে বেশ সহযোগিতা করলেন, উত্তম তানভীর ভাই ওনারা আমাকে বেশ কিছু বই দিলেন, যে লালন সাঁইজির জীবন বা ওনার আদর্শ এইসবের উপর বিভিন্ন বই টই দিলেন। তো বইগুলি পড়তে থাকলাম, তারপর নিজের কালেকশনের কিছু বই ছিল সেগুলি পড়লাম। লালন মেলাতে গেছি। লালন ছবিতে কাজ করতে গিয়ে আমি প্রথম জানলাম যে বাউল ফকিরদের এই কিছু পোশাকের কিছু নির্দিষ্ট নাম আছে, যেমন তহবন, খিলকা, আঁচলা, এই নামগুলি আমি তখন জানলাম। পাগলামি করে যায় যায় অজায় টেনে দৌড়ে গিয়ে, পাগলামি করে যায় যায় অজায় টেনে দৌড়ে গিয়ে। সরে আসো এবার, ব্যাস সাদা 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 খেয়াল করো, মনে বাঞ্ছা করি দেখব তারে, কম নেশে গায়ে যাই রে, আমি কম নেশে গায়ে। আমরা এখান থেকে আটা পোড়া নেই এই গ্রামে তোমার আর থাকা চলবে না লালন। তোমার এটা এখানে ফোকাস না। লালন ছবিতে কাজ করার এক্সপিরিয়েন্স অবশ্য অন্য ছবিগুলোতে কাজ করার এক্সপিরিয়েন্স থেকে একদমই আলাদা, কারণ এই ছবিতে একাধিক গান ব্যবহৃত হয়েছে। তো একটু ডিফিকাল্টি ছিল অবশ্য, কারণ অনেকগুলো গান, প্রায় 50টার উপর গান ব্যবহৃত হয়েছে এবং সেই একটা 2 ঘন্টার ছবিতে তো 50টা গান পুরোপুরি ইউজ করা সম্ভব না, কারণ একটা বাউল গান আমরা জানি বা ফকরি গান 5 মিনিট 7 মিনিট ধরে চলে। সেটা একটু ডিফিকাল্ট কাজ থাকলেও প্রতি মুহূর্তে খুব এনজয় করেছি, কারণ আমি নিজে যেহেতু বাউল গান ভালোবাসি। জানি না কত ভাবিলে পুরো তুমি পদিত পাবন পুরো তুমি পদিত। আমার নাম লালন। আমরা আপনার চরণ ধরে চাই ও ভোলায় দিকে তাকাও, ওর দিকে তাকাও। হ্যাঁ, সোনার মানুষ হবি, মানুষ বদলে সোনার মানুষ হবি। আমাকে বলবে কেউ ফ্রেম আউট হইলে তুলে নাও। ইদলে মিহিনালে সোনার মানুষ উজলে, সিদলের মিনালে আমরা জানলাম হাফ প্যান্ট পরে শুটিং করতেছি, কিন্তু ফুল প্যান্ট পরে আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা। শিল্পী নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমরা একটা মোটামুটি একটা বড় সমস্যার ভিতর পড়লাম। আমরা কি ধরনের শিল্পী ব্যবহার করবো? 45টা গান আমরা সংগ্রহ করেছি, এখন গাওয়াবো কাদেরকে দিয়ে। অনেক ভেবেচিন্তে আমাদের ডিসিশন হলো
যে আমরা এমন কিছু শিল্পীদেরকে ব্যবহার করতে চাই যারা লালনের গানের সাথে তাদের জীবনটা মিশিয়ে দিচ্ছে। মেলার পরের দিন তানজিল ভাই আমাকে ওখান থেকে টেলিফোন করে জানালেন যে আমরা এখানে রাত 3:30টার দিকে একটা শিল্পী ফরিদা ইয়াসমিন বলে একটা শিল্পী পেয়েছি, অসাধারণ গলা। ওদিকে তাকাবেই না, এই পর্যন্ত গেল যে জানা, তারপরে লালন ছবিটি দর্শক দেখুক। লালন সম্পর্কে তো আমাদের ধারণা খুব কম, আমার নিজেরও ব্যক্তিগতভাবে ধারণা খুব কম ছিল। যতদিন মানে আমি লালন করতে গিয়ে লালন সম্পর্কে অনেক বেশি জানা হয়েছে। তো আমি মনে করি যে ভালো ছবি অনেক হোক, অনেক সুন্দর সুন্দর ছবি হোক আমাদের দেশে, আমাদের দেশের মানুষদেরকে নিয়ে ঘিরে আমরা ভালো ছবি বানাই আন্তর্জাতিক মানসম্পন্ন। দেশ সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতে পারে। এখানে কিন্তু এটা খারাপ লাগছিল না। না এখন আপনি এইটা বলেন। আচ্ছা এটা হলো যে এই যে সগিরের বাদিক পর্যন্ত সগির আমি আছি এই ফ্রেমে নাই। সগির এখন ফ্রেমে নাই। এই হাত ইন গুছে করো যেটা করো ব্যাংক করছো সবাই যদি নাহি পারি ভিক্ষা জল বলবো ধরি ওই বাসনা মনে করি ওই বাসনা মনে করি বলিব না ছায় 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 জল খুব জলি হয় বিল বাউরে পুরে রয় সাধ্য কেশে গঙ্গাতে যায় গঙ্গা নায়ে পরে তেমনি জীবের ভজন বৃথা তোমার দয়া নাই। চলচ্চিত্রের অস্থির এবং এই অসুস্থ সময়ের ভেতরে এই ধরনের চলচ্চিত্রের প্রতি দর্শক যে আগ্রহ দেখাচ্ছে সেটা আমাদের অনেক বড় পাওয়া। বিচার হলে যায় জানা, বিচার হলে যায় জানা, আকার কি নিরাকার সাই, আকার কি নিরাকার সাই রাব্বানা, সাই রাব্বানা, আকার কি নিরাকার, সকল সামনে
মহাকালে করলো অধিকারী মহাকালে করল অধিকারী কাশি চমক জোরে বইছে গায় আমার, চমক জোরে বইছে গায়ে, পাখি কখন জানি উড়ে ভেবে অন্ত নাহি দেখি কারবা খাঁচা কে বা পাখি। বাঞ্ছা করি যুগল পদে সাধ মিটাবো ওই পদ সেধে।